হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। যে মেয়ে একটা বাচ্চা দিতে পারে না তার সাথে আমি সংসার করব না মা, কখনোই না। তাই আমি ঠিক করেছি আমি দিশানীকে ডিভোর্স দেব। নিজের বর নির্ঝর এর মুখে এমন কথা শুনে চমকে উঠল দিশানী ও নির্ঝর এর কাছে গিয়ে বলল, কি বলছো এসব তুমি নির্ঝর? দিশানীর শাশুড়ি অর্থাৎ নির্ঝরের মা দিশানীর কথার উত্তরে বলল, আমার ছেলে তো ভুল কিছু বলেনি বৌমা, বিয়ের 4 বছর পরেও তুমি আমার ছেলেকে বাবা ডাক শোনার সুযোগ দাওনি। 4 বছরেও আমরা দাদু ঠাকুমা ডাক শুনতে পেলাম না। কম টাকা তো খরচা করা হয়নি তোমার পিছনে, কত ডাক্তার দেখানো হয়েছে তার কোনো হিসাব নেই, কিন্তু তুমি আমাদের বংশে একটা সন্তানও দিতে পারোনি। তাই আমি ঠিক করেছি আমি আমার ছেলের আবার বিয়ে দেব। দিশানী ওর শাশুড়িকে বলল, এমন কথা বলবেন না মা, আর সবসময় যে বাচ্চা না হওয়ার পেছনে একটা মেয়েরই দোষ থাকবে এটার তো কোনো যুক্তি নেই, একটা ছেলেরও তো দোষ থাকতে পারে তাহলে। পুরো কথা শেষ না হতেই দিশানীর গালে ঠাস করে একটা থা পড়তেই দিশানী আহত করে উঠল। দিশানী তাকিয়ে দেখে ওর বর নির্ঝর ওর গালে চড় মেরেছে। দিশানী কিছু বলতে যাবে তার আগেই নির্ঝর বলতে শুরু করল, চুপ, আর একটাও কথা বলবি না তুই, অনেক বলে ফেলেছিস, তোর খুব বার বেড়েছে না? আমার খাবি, আমার পড়বি, আর আমাকেই দোষারোপ করবি? নির্ঝর এর মা সুজাতা নির্ঝরকে বললেন, দেখেছিস কি পরিমাণ বেয়াদব মেয়ে, বলে কিনা ওর বাচ্চা হয় না তাতে নাকি তোর দোষ? নির্ঝর দিশানীকে কা দিয়ে ফেলে নিজের রুমে চলে গেল। কা দেওয়ার কারণে দিশানীর ডান হাত টেবিলের সাথে লেগে হালকা কেটে যায়। দিশানী নিচে বসে কাঁদতে থাকে। দিশানীকে কাঁদতে দেখে ওর শাশুড়ি বলল, একদম আমার সামনে নেকা কান্না কাঁদবে না, টেবিলে বাসনগুলো পড়ে আছে, যাও বাসনগুলো মেজে গুছিয়ে রাখো। দিশানী হ্যাঁ সূচক মাথা নাড়াল। ওর শাশুড়ি সুজাতা ওখান থেকে চলে গেলে দিশানী দেখে ওর হাত দিয়ে রক্ত বের হচ্ছে। এসবকে উপেক্ষা করে ও নিচ থেকে উঠে টেবিল থেকে থালা বাসন নিয়ে ধুতে চলে যায়। হাতের কাটা জায়গায় সাবান গুঁড়ো আর থালা বাসনে লেগে থাকা ঝালমশলা লেগে যাচ্ছে, তবুও চোখে জল নিয়ে হাতের অসম্ভব লুনি সহ্য করে দিশানী একে ধ্যানে একের পর এক বাসন মেজে যাচ্ছে আর ভাবছে পৃথিবীতে কত নির্মম লোক বাস করে, যাদের অন্যদের জন্য নিম্নতম মায়াও হয় না। বাসনগুলো মেজে ধোয়ার সময় জলগুলো যেন আরও বেশি করে তা স্থানের লুনির কথা জানান দিচ্ছে। কোনো রকমে থালা বাসন মেজে টেবিলে সাজিয়ে রেখে ওখান থেকে একটা থালা নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াল দিশানী। প্রতিদিন বাড়ির সবাই খেয়ে নিলে তারপর দিশানী খাবার খায়, কিন্তু আজ এত ঝামেলার মধ্যে আর খাওয়া হয়ে ওঠেনি ওর। খিদের চোটে পেটে যেন দৌড়াতে শুরু করেছে। গত 1 বছর ধরে এই রকম অবহেলা সহ্য করছে মেয়েটা, শুধু এই পরিবারে একটা বংশধর না দিতে পারার কারণে। দিশানী শুধু ভেবে গেছে একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু ও কখনো ভাবতেই পারেনি নির্ঝর ওকে ডিভোর্স দিতে চাইবে। একটা মানুষ 3 বছরের মধ্যে কি করে পাল্টে যেতে পারে। নির্ঝর তো দিশানীর প্রতি খুব কেয়ারিং ছিল, কিন্তু 1 বছরের মধ্যে সব বদলে গেছে। আগের নির্ঝর আর এখনকার নির্ঝরের মধ্যে আকাশপাতাল তফাত। যে নির্ঝর আগে সবসময় দিশানীর খোঁজখবর নিত, সে এখন দিশানীর দিকে ঠিক করে চেয়েও দেখে না। রান্নাঘরে গিয়ে রাইস কুকারের ঢাকনা খুলে দেখে অল্প কিছু ভাত সেখানে অবশিষ্ট আছে, কিন্তু দিশানীর স্পষ্ট মনে আছে সবাইকে খেতে দেওয়ার পরে রাইস কুকারে যথেষ্ট পরিমাণে ভাত ছিল, যা দিশানী খেলেও সামান্যটুকু ভাত রয়ে যাবে। এসব ভাবতে ভাবতেই দিশানী দেখল ওর ননদ নীরা একটা প্লেট নিয়ে রান্নাঘরের দিকে আসছে। নীরা রান্নাঘরে ঢুকে প্লেট রাখতেই দিশানী নীরাকে জিজ্ঞাসা করল, নীরা, এটা কিসের প্লেট রাখলে তুমি, আর রাইস কুকারে যে ভাতগুলো ছিল সেই ভাতগুলো কোথায়, তুমি কি তা জানো? নীরা বিরক্ত হয়ে উত্তর দিল, বাড়ির সামনে একটা কুকুর এসে ঘে উ করছিল, আমি ভাবলাম খাবারের জন্য হয়তো ঘে উ করছে, তাই ওকে কিছু খাবার দেব বলে রান্নাঘরে এসে দেখি রাইস কুকারে অনেক ভাত আছে, তাই আমি ভাতগুলো ওই কুকুরটাকে খেতে দিয়েছি। দিশানী একটু নিচু গলায় বলল, ওহ, আসলে আমি দুপুরে ভাত খাইনি তো, তাই ওই ভাতগুলো রাইস কুকারে রাখা ছিল, ভেবেছিলাম বাসনগুলো মেজে এসে তারপর খাবো। তোমার যে কথা বৌদি, এখন দুপুর গড়িয়ে বিকাল, আমি কি করে বুঝব যে তুমি এখনো খাওনি? যত্তসব, আমি ভেবেছি সবার খাওয়া হয়ে গেছে, তাই আমি ভাতগুলো কুকুরটাকে খেতে দিয়েছি। সুজাতা রান্নাঘরে ঢুকতে ঢুকতে দিশানীকে বলল, ওকে খাওয়ানোর থেকে তো কুকুরবি রালকে খাওয়ানো অনেক ভালো, ওকে খাইয়ে শুধু আমাদের অন্নই ধ্বংস হচ্ছে, তাছাড়া তো কোনো উপকার হচ্ছে না। সুজাতা এবার নীরার দিকে তাকিয়ে বলল, এই তোর সাথে আমার দরকারি কথা আছে, আমার ঘরে আয় তো।
কথাটা বলেই সুজাতা রান্নাঘর থেকে বেরিয়ে গেল। নীরা হাত ধুয়ে বাইরে যাওয়ার সময় দিশানীকে বলে গেল, এরকম দম ধরে দাঁড়িয়ে থেকো না, কিছু কামকাজ করো, বসে বসে শুধু গিললে তো আর হবে না, আর শোনো, একদিন না খেলে মহাভারত অশুদ্ধ হয় না। নীরা এসব বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। দিশানীর চোখ দিয়ে জল ঝরতে শুরু করল। দিশানীর যে এ বাড়িতে কোনো মূল্য নেই সেটা দিশানী খুব ভালো করেই জানত, কিন্তু তাই বলে আজ এই বাড়ির সকলের কাছে দিশানী কুর্বি, রালের থেকেও নিম্নতম প্রাণী তা ও স্বপ্নেও ভাবেনি। এই বাড়ির লোকজনের কাছে কুর্বিরা লের জন্য যে মায়া আছে, দিশানীর জন্য সেই মায়ার এক কণাও নেই। দিশানী মনে মনে ভাবতে লাগল, বাচ্চা না হওয়ার পেছনে কি সবসময় একটা মেয়েরই দোষ থাকে? ছেলেদের কি কোনো দোষ থাকতে পারে না? তবুও এই নিষ্ঠুর সমাজ একটা মেয়েকেই সবসময় দোষী বানায়, তিল তিল করে মেয়েটার মনটাকে মেরে ফেলে, একটা জিন্দা লাশ বানিয়ে ফেলে। তার জীবনে সুখশান্তি নামের কোনো বস্তু থাকে না, বরং মেয়েটার জীবনটা দুঃখের সাগরে ভেসে যায়। দিশানীর এর আগের বারের ডাক্তারের কথা মনে হলো, সে বলেছিল নির্ঝরের একটা টেস্ট করিয়ে নিতে। শুধু এর আগের বারের ডাক্তার কেন, আজ অবধি যতগুলো ডাক্তার দেখানো হয়েছে সবাই একই কথা বলেছেন। ডাক্তাররা যখনই এই কথা বলে নির্ঝর তখনই ডাক্তার পাল্টায়, নিজে সবসময় নিজের জায়গায় ঠিক থাকতে চায়, নিজের দোষ, নিজের অক্ষমতাগুলোকে আড়াল করতে যায়, কারণ নির্ঝর মনে করে একজন পুরুষ মানুষের কোনো দোষ হয় না, সব দোষ শুধু নারীর। কিছু কিছু পুরুষ আছে যারা সবসময় নিজেকে উপরে রাখতে চায়, নারীকে সবসময় ছোট করতে চায়, নির্ঝরও হয়তো সেই পুরুষগুলোর মধ্যেই পড়ে। দিশানী এসব ভাবনাচিন্তা বাদ দিয়ে খালি পেটেই নিজের অন্য কাজ শুরু করল। সবার কথা শুনেই পেট ভরে গেছে, খাওয়ার জন্য পেটে এখন আর এক চুল পরিমাণও জায়গা নেই। দিশানী অনেকবার এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার কথা ভেবেছে, কিন্তু ও কি করবে? এই সম্পর্ক থেকে বেরিয়ে গেলেও ওর তো কোনো ভবিষ্যৎ থাকবে না। কার কাছে যাবে দিশানী? ওর বাবার বাড়িতে? সেখানে কি ওর জায়গা হবে? মেয়েদের আসলে নিজের বাড়ি হয় না, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি করতেই জীবন শেষ হয়ে যায়। দিশানীর উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই ওর বাবা মারা যায়। পরীক্ষা কোনো মতে দিলেও এর পরের পড়াশোনা চালাতে চাইলে ওর বড় ভাই ওর দায়িত্ব নিতে অস্বীকার করে তারপর দিশানীর বিয়ে দিয়ে দেয়। এতেই দিশানীর বড় ভাইয়ের তার বোনের প্রতি সকল দায়িত্ব শেষ হয়ে গেছে। আর এখন তো ওর ভাইয়ের বউ আছে। দিশানীর বৌদিও দিশানীকে খুব একটা পছন্দ করে না, তাহলে দিশানী কার কাছে গিয়ে উঠবে? সেজন্যই তো ডিভোর্সে ভয় পায় দিশানী। একটা ছেলে ছিল যে দিশানীকে পাগলের মতো ভালোবাসত। ছেলেটা দিশানীর 2 বছরের সিনিয়র ছিল। ক্লাস 9 থেকে দিশানীর পেছনে প্রচুর ঘুরেছে, অনেকবার প্রপোজ করেছে, কিন্তু দিশানী কখনো কোনো উত্তর দেয়নি। কিন্তু দিশানীর ছেলেটার প্রতি মায়া জন্মে গেছিল। ও ভেবেছিল ছেলেটার জন্য অপেক্ষা করবে, কিন্তু তার আগেই এত কিছু ঘটে গেল। দিশানী একজনের থেকে শুনেছে ছেলেটা নাকি এখন একজন ডাক্তার, প্রতিষ্ঠিত একটা মানুষ। এখন হয়তো দিশানীর কথা আর ছেলেটার মনে পড়ে না, আর নয়তো আজও ছেলেটা দিশানীকে নির্বে ভালোবেসে যায়। কাজ করতে করতেই নীরা দিশানীকে ডাক দেয়। আজকে 4 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। তালুকদার বাড়ির কর্তারা পরিবারের সবাইকে বিভিন্ন উপহার দিয়ে আনন্দ উল্লাসে মেতে আছে। ভালোবাসা দিবসে পরিবারের চেয়ে বেশি ভালোবাসার আর আছে কি? সৌদামিনী রান্না শেষ করে নিজের রুমে এসেছে। ড্রেসিনের সামনে দেখল একটা প্যাকেট রাখা। সৌদামিনী সেদিকে গেল। ভিতরে একটা বাসন্তী রাঙা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, আরও রয়েছে মেয়েদের প্রসাধনী। সৌদামিনী হাসল। এসব কৃত্রিম প্রসাধনীতে তাকে নাকি জোকারের মতো লাগে, সবাই এটাই বলে। তাই সাজসজ্জা করে না সৌদামিনী। এগুলো সরিয়ে দেখতে পেল একটা চিরকুট। সেখানে লেখা, মেয়েদের জিনিসের ব্যাপারে তেমন কোনো আইডিয়া নেই, তবে মনে হলো তোমাকে মানাবে। তোমার মোবাইলে একটা অ্যাড্রেস সেন্ড করেছি। শাড়িটা পরে সেজেগুজে চলে এসো প্লিজ। অনুরোধ রইল। আমি কিন্তু অপেক্ষা থাকব। ইউবান। সৌদামিনী খুশি হবে নাকি কি করবে বুঝতে পারছে না। শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। সুন্দর করে শাড়ি পরল, মাথায় খোপা করল, সাথে একটু হালকা করে সেজে নিল। মোবাইল আর পার্স নিল। তারপর রুম থেকে বাহিরে উকি দিল কেউ আছে কিনা দেখতে। মার্জিয়া তালুকদার সোফায় বসে আছে। সৌদামিনী আবার ঢুকে গেল। লজ্জা লাগছে ভীষণ। কিছুক্ষণ পর মার্জিয়া তালুকদার নিজের ঘরে চলে গেল। সৌদামিনী আস্তে আস্তে পা টিপে টিপে বের হয়ে গেল বাড়ি থেকে। ভেবেই হেসে ফেলল। নিজের বরের সাথে দেখা করতে যাচ্ছে, তাও লুকিয়ে। সৌদামিনী রাস্তায় হাঁটছে। আশেপাশে আজ কপোতপতিদের ভিড়। ভালোবাসার মানুষের সাথে ঘুরতে বের হয়েছে। কেউ বা একে অন্যকে ফুল বিতরণ করছে। এসব দেখতে দেখতে সৌদামিনী পৌঁছে গেল ইউভানের দেওয়া ঠিকানায়।
একটা রিসোর্টে ডেকেছে তাকে ইউভান। সৌদামিনী ভিতরে ঢুকল। চারদিকে রেড কালার লাভ শেপের বেলুন দিয়ে সাজানো। সৌদামিনী এসবের দিকে দেখতে দেখতে সামনে এগুচ্ছে। ইউভানকে খুঁজছে সৌদামিনী। তখন হঠাৎ সামনে থেকে ইউভানকে আসতে দেখল। সৌদামিনীর শাড়ির সাথে ম্যাচিং পাঞ্জাবি পরা, ঠোঁটের কোণে মিষ্টি হাসি, ডান হাত পিছনে। ইউভান যত এগুচ্ছে সৌদামিনীর মনে ততই ধকধকানি বেড়েই চলেছে। সৌদামিনীর সামনে এসে ইউভান হাঁটু গেড়ে বসল। পিছনে হাত সামনে এনে একগুচ্ছ তাজা টকটকে লাল গোলাপ ফুলের তোড়া। সৌদামিনী তাকিয়ে আছে সেদিকে। ইউভান বলল, আমাদের বিয়েটা কিভাবে হয়েছে সেটা তুমি জানো। শুরুতে আমি তোমাকে মেনে নিতে পারিনি তোমাকে, কিন্তু আস্তে আস্তে কিভাবে তোমার মায়ায় নিজেকে জড়িয়ে নিয়েছি আমার নিজেরই অজানা। ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন হয় না। কাউকে একবার মন দিয়ে ফেলতো প্রতিটা ক্ষণে মুহূর্তে শুধু তাকেই ভালোবেসে যায়। আজকের দিনটা যেহেতু সবাই ভালোবাসা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, তাই নিজের ভালোবাসার অনুভূতি প্রকাশের জন্য আজকের দিনটাকে নির্ধারণ করলাম। তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করবে সৌদামিনী? সৌদামিনী কেঁদে দিল। এ কান্না কষ্টের নয়, খুশির কান্না। সৌদামিনী ফুল নিচ্ছে না দেখে ইউভান বলল, কি হলো, আমায় ভালোবাসো না, গ্রহণ করবে না? সৌদামিনী ফুলগুলো হাতে নিয়ে নিল। বলল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি আপনাকে। অনেক বছর আগের ভালোবাসা আপনি আমার, কিন্তু সামনাসামনি বলার সাহস হয়নি কখনো। ইউভান সৌদামিনীর হাত এগিয়ে নিল। হাতের উল্টো পিঠে ভালোবাসার প্রথম চুমু স্পর্শ করল। সৌদামিনী আবেশে চোখ বুজে নিল। ইউভান উঠে দাঁড়াল। ইউভানকে অবাক করে দিয়ে সৌদামিনী নিজের ঠোঁট ছুঁয়ে দিল ইউভানের কপালে। ইউভান একটানে সৌদামিনীকে নিজের কাছে টেনে নিল। সৌদামিনী নিজের মুখ লুকাল ইউভানের বুকে। ইউভান মুচকি হেসে সৌদামিনীকে কোলে তুলে এগুতে লাগল। তখনই সৌদামিনীর কানে এলো তিতানের কণ্ঠ, উঠো না আন্টি, সুসু করব। ও আন্টি, উঠো। সৌদামিনী উঠে গেল। সে এখনো ঘোরের মাঝে আছে। চারদিকে অন্ধকার। এতক্ষণ স্বপ্ন দেখছিল সৌদামিনী। নিজের হাতে চিমটি কেটে দিল। হায় রে, স্বপ্ন ছিল সবকিছু। সৌদামিনী ঘড়িতে দেখল রাতের ৩টা বাজে। তিতানের আবার চেঁচামেচিতে ওকে ওয়াশরুমে নিয়ে গেল। বেডের দিকে তাকিয়ে দেখল ইউভান গভীর ঘুমে।